নমস্কার, ফিনোলজি বাংলাতে আজকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই চ্যানেলে যেসব ভিডিওগুলো পাবলিশ করা হয়, আমি চাই আপনারা এখান থেকে ম্যাক্সিমাম নলেজ গেইন করতে পারেন। কারণ এখানে সমস্ত শুরুটা করি আমি কোনো একটা এমন জিনিস দিয়ে যেটাতে আপনাদের বেশ শক্ত হয়। আমি প্রচুর ইনভেস্টারকে চিনি যারা শেয়ার বাজারের A to Z জানেন না, কিন্তু ট্রেড করেন, ইনভেস্ট করেন, কিন্তু আবার যখন বিপদে পড়েন তখন পালিয়ে চলে যান শেয়ার বাজার থেকে। কিন্তু আমি চাই যারা ফিনোলজি বাংলা চ্যানেলে আসছেন, এখানে এমন কোনো ভিডিও পাবলিশ করা হয় না যেখানে আপনি আজকে ইনভেস্ট করলেন, কালকে বিশাল কিছু হয়ে গেল, কিংবা আপনার টাকা একদম সুরক্ষিত, এরকমও কিছু বলা হয় না। এখানে শুধু একটা জিনিসই বলা হয় যে কোন কোন পদক্ষেপ, কোন কোন নিয়মাবলী শেয়ার বাজারে আছে যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন। আমি বরাবরই শেয়ার বাজারে টিকে থাকার প্রতি বিশ্বাস আছে, আমার বিশ্বাসী। আমি ওই আজকে র্যান্ডামলি কোনো একটা ট্রেড নিলাম বা র্যান্ডামলি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলাম, কালকে দেখলাম ওটা বেড়ে যাবে, এই মোমেন্টামের দিকে ছুটলাম, এরকম ধরনের কাজ আমি শেয়ার বাজারে করি না। আমি যতটুকু আমার যতটুকু সাধ্য আছে শেয়ার বাজারে ইনভেস্ট করবার, সবই আমি টিকে থাকার জন্য লড়াই করি। আমি কখনো লড়াই করি না বিরাট বড় প্রফিট করে নেবো বা কিছু একটা প্রত্যাশা, বড় প্রত্যাশা, দেখা গেল একটা বিরাট লস নিয়ে আমি মার্কেট থেকে ছেড়ে দিলাম। আমি এই ধরনের জিনিস বানাই না। আবার অনেকে আছেন যে জেন স্ট্রিট যেমন হয়েছে, এরকম কত কত জিনিস সামনে আসবে, কারণ শেয়ার বাজারটা ছোটোখাটো জিনিস নয়। আমি বারবার বলেছি, আপনি হয়তো একটা চ্যাপ্টার 10 দিন ধরে যদি সেটাকে নিয়ে পড়াশোনা করেন, হয়তো সেই চ্যাপ্টারটার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। শেয়ার বাজারে অত সোজা জিনিস নয়, এটা একটা বিরাট জিনিস। কারণ একটা সেবি একটা জিনিসকে কন্ট্রোল করে, এত বড় কতগুলো কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোকে কন্ট্রোল করতে হয়। সেখানে কিছু কিছু কেসেস আছে যেগুলো সামনে আসে, তার ইম্প্যাক্ট পড়ে। কদিনের জন্য পড়বে? সামান্য কদিনের জন্য। আমার কথাটা যদি কেউ না বিশ্বাস করেন, বারবার বলি যে কোনো নিউজের, যে কোনো যত খারাপ নিউজ আসুক না কেন, 3 থেকে 4 দিন তার ইম্প্যাক্ট থাকবে। তারপরে মার্কেট একটা স্ট্রং সাপোর্ট থেকে কিন্তু ঘুরে দাঁড়াবে। আমার কাছে এই মুহূর্তে 25,000 সাপোর্টটা খুব স্ট্রং লাগছে। দেখবেন 25,000 থেকে 25,500 যখন উঠে যাবে, তখন এই জেন স্ট্রিট নিয়ে যারা আলোচনা করছেন, আর জেন স্ট্রিট নিয়ে আলোচনা করে হবেটা কি? জেন স্ট্রিট নিয়ে যারা আলোচনা করছেন তারা 26,000 লেভেলে যখন ইনভেস্ট করেছেন, সেটা কি বেড়ে যাবে? বেড়ে তো যাবে না। কিংবা যে 21,800 অব্দি চলে গেছিলো, তখন কি জেন স্ট্রিট ছিল না। তো সুতরাং এইগুলো নিয়ে, এই নিউজগুলো নিয়ে যারা ইন্টারডে করেন তাদের জন্য সুবিধা হলেও, যারা মিড টার্ম, শর্ট টার্ম কিংবা লং টার্মের জন্য পয়সা ইনভেস্ট করেন, এরকম দীর্ঘ 5-7 বছরের জন্য আপনি শেয়ার রেখেছেন, কত কি ঘটনা ঘটবে সেই শেয়ারটার মধ্যে ঘটবে, গ্লোবালি ঘটবে, ডোমেস্টিক ঘটবে, তার মধ্যেও আপনারা কিন্তু দেখবেন যে আপনি আলটিমেটলি টিকে আছেন মার্কেটে। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা, লেভেল নিয়ে খুব বিশেষ কথা আমি বলি না, কারণ অনেকেও বলেন লেভেল নিয়ে কথা বলতে। লেভেল কি? লেভেল নিয়ে কথা বলে, লেভেল কাদের জন্য? লেভেল যারা ইন্টারডে করে তাদের জন্য। আপনি যদি মনে করেন শর্ট টার্মে ট্রেড নিচ্ছেন, আপনি কি বাইং অপরচুনিটি খুঁজবেন তো? আর বাইং অপরচুনিটি কখন খুঁজবেন? যখন মার্কেট নিচের দিকে আসবে। আমি তো বারবার বলি বাই এট লো সেল এট হাই। তো বাইয়ের অপরচুনিটি দিচ্ছে তো। আমার কেন শেয়ারটা পড়ে গেল ভাবলে হবে না। আমাকে মনে করতে হবে আমি যে শেয়ারটা কিনেছিলাম সেখানে পড়ে গেছে মার্কেট, আমাকে আবার অপরচুনিটি দিয়েছে। আমার হাতে যদি ক্যাপিটাল থাকে আমি ইনভেস্টমেন্টে যাব, আমার কাছে যদি ক্যাপিটাল না থাকে আমি সাইডে দাঁড়িয়ে দেখব কি হচ্ছে না হচ্ছে, অভিজ্ঞতা সঞ্চয় করব। এই তো দুটো পার্ট হয়। কিন্তু অনেকের ধারণা আছে আমার কাছে প্রচুর ক্যাপিটাল আছে মানে আমি কিন্তু শেয়ার বাজার থেকে মোটা টাকা কামাচ্ছি। না, একদম ভুল। যদি সঠিক নলেজ থাকে আপনি অল্প পয়সা দিয়ে বড় পয়সায় যেতে পারেন, আর যদি সঠিক নলেজ না থাকে আপনি হতে পারে বড় পয়সা থেকে পয়সা কামাচ্ছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু দীর্ঘ সময়ে কিন্তু আপনি লসেই থাকবেন। সেই জন্য আমি চাই যারা আমার এই ফিনোলজি বাংলাতে আছেন তারা স্টেপ বাই স্টেপ বুঝুন, স্টেপ বাই স্টেপ এগোন, দেখবেন আপনাকে আমি এতটাই শক্ত করে দেবো আপনারা সহজে বুঝতে পারবেন। এইবারে অনেকে লিখছেন যে আগের ভিডিওগুলো দিন বা আরও ভালো ভালো স্ট্র্যাটেজি। সিম্পল, সব প্ল্যাটফর্মে সব কিছু করা যায় না, বুঝতে হবে। কারণ কিছু কিছু জায়গায় একটা জায়গায় থামতে হয়,
যেখানে সমস্ত জিনিস দেওয়া যায় না। তবে আমি আপনাদের এইটুকু কমিট করলাম, যখন যেরকম স্ট্র্যাটেজি পারবো দেওয়ার চেষ্টা করব, কিন্তু খুব অ্যাডভান্স স্ট্র্যাটেজি প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব নয় এই প্ল্যাটফর্মে। সুতরাং আমি চেষ্টা করব, যদি কোনো দিনও অফলাইন ক্লাসেস আমি স্টার্ট করতে পারি, সেটা যদি হয়, অবভিয়াসলি সেটা ডিপেন্ড করবে কত সাবস্ক্রাইবার হচ্ছে চ্যানেলের মধ্যে তার উপরে। যদি হিউজ একটা সাবস্ক্রাইবার থাকে এবং তার মাধ্যম দিয়ে আমি যদি মনে করি যে কোনো রকম একটা অফলাইন ক্লাস আমি স্টার্ট করব, বা যারা অনেকেই বলছেন স্যার ওসব ছাড়ুন, এই ক্লাস করাবেন ওই ক্লাস করাবেন, আপনি পেড কোর্স শুরু করুন, পেড কোর্স শুরু করলে আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। আর এই কন্ট্যাক্টের জন্য একটা কথা বলে দিই, যারা আমার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছেন তারা তো অবশ্যই জয়েন করে যান। তাদেরকে আমি কোনো কারণে, দেখুন যে কোনো সময় যে কোনো কিছু ঘটনা তো ঘটে যেতে পারে, তাই না? তো আমি আপনাদেরকে ট্রেস করব কি করে? তো সেই কারণে কি আমি বলি, কম করে যারা দেখছেন সবাই আমার হোয়াটসঅ্যাপে কিছু না কিছু একটা পোস্ট করে রাখুন, হাই হ্যালো যা খুশি একটা পোস্ট করে রাখুন। টেলিগ্রামে জয়েন করছেন করুন, তার সঙ্গে সঙ্গে হাই হ্যালো পোস্ট করে রাখুন, যাতে পরবর্তীকালে কোনো ইস্যু এলে আমি যাতে আপনাদেরকে ট্রেস করতে পারি এবং সেখানে আমার কোনো লিঙ্ক শেয়ার করতে পারি, বা যদি আমি অফলাইন ক্লাস শুরু করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কারণ আমি প্রথম দিকে ভেবেছিলাম যে অফলাইন ক্লাস করে কী হবে, আপনাদের এখান থেকে তো যা প্ল্যাটফর্মে যা শেখানো যাবে সেখান থেকে সম্ভব, কিন্তু কোথাও কোথাও একটা জায়গা আছে যেখানে থামতে হবে, তার উপরে অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো হয়তো বলা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের অফলাইন ক্লাস করাতে, অফলাইন ক্লাসে আপনারা এগুলো জানতে পারবেন। তো ঝটপট যারা আসছেন তারা অবশ্যই ফিনোলজি বাংলাটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। পুরোনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন, যাদের কাছে লিঙ্ক আছে তারা তো জয়েন করে যান, যাদের কাছে লিঙ্ক নেই তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠিয়ে দিন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আর যদি মনে করেন লিঙ্ক আপনার আছে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে নেই, তাহলে হোয়াটসঅ্যাপে কিছু একটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে ডেটাটাকে কমপ্লিট করে দিন, যেখানে হাই করুন, হ্যালো করুন, কোনো ভালো গুড মর্নিং পাঠিয়ে দিন, কোনো পিকচার পাঠিয়ে দিন। যারা এই মুহূর্তে নেই তাদের জন্য বলছি, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু একটা পাঠিয়ে দেবেন। চলুন আজকের ভিডিও শুরু করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম মুভিং অ্যাভারেজ নিয়ে। তার আগে দেখবেন, আপনি যারা নতুন আসছেন তারা স্টেপ বাই স্টেপ আমার পুরনো ভিডিওগুলো ফলো করতে করতে আসুন, দেখবেন আস্তে 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 আপনি অনেক স্ট্রং হয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে কথা দিলাম, যদি কোনোদিনও অফলাইন ক্লাস শুরু করি, স্ট্র্যাটেজি এমন দেব, এমন ভালো ভালো স্ট্র্যাটেজি দেবো যেগুলো থেকে আপনারা অনেকটা নলেজ গেইন করতে পারবেন, অনেক বেশি নলেজ গেইন করতে পারবেন, এবং সেটা আপনাদের কিন্তু কাজে আসবে, আমি এটুকু বলতে পারি। সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো হবে না। যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করবো, মুভিং অ্যাভারেজ যেটা আলোচনা করেছিলাম তার থেকে এক স্টেপ উপরে যাব। কোনটা? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবং এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি, কিভাবে ব্যবহার করব, আর তার সঙ্গে সঙ্গে কোন টাইম ফ্রেমে কিভাবে দেখব। কারণ আগের লাস্ট ভিডিওতে মুভিং অ্যাভারেজ নিয়ে যখন আমি বলেছিলাম, তখন অনেক কটা প্রশ্ন এসেছিল যে কোন টাইম ফ্রেমে কিভাবে দেখব, সেটাও এই ভিডিওতে ক্লিয়ার করব। তার সঙ্গে সঙ্গে একটা দুটো শেয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং আপনাদের কিছু ছোটোখাটো প্রশ্নের উত্তর সেটাও দেবো। চলুন শুরু করি। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর সিম্পল মুভিং অ্যাভারেজ, লাস্ট ডেতে আমি যেটা বলেছিলাম সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজে আমরা অ্যাভারেজ কী করে বার করেছিলাম, যে ধরুন আপনার মাঠে আপনার ক্রিকেট টিমের মধ্যে 11টা প্লেয়ার আছে, 11টা প্লেয়ার যদি আলাদা আলাদা বেসিসে রান করে, আমি যদি জিজ্ঞেস করি আপনার প্লেয়ারের অ্যাভারেজ রান কত, আপনি কি করতেন, 11 জনের প্লেয়ারের রানকে যোগ করে 11 দিয়ে ভাগ করে যেটা বেরোলো সেটাই হচ্ছে আপনার অ্যাভারেজ। ক্যান্ডেলের ক্ষেত্রেও তাই, যদি মুভিং অ্যাভারেজ ক্ষেত্রে আপনি বার করতেন, কিভাবে করতেন, যে লাস্ট 14টা ক্যান্ডেলের যা অ্যাভারেজ থাকবে, বা লাস্ট 10টা ক্যান্ডেলে যেটাই আপনি সেট করবেন, সেই 10টা ক্যান্ডেলের যা মান আছে, ক্লোজিং মান, ক্লোজিং প্রাইস, সেগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ করলে যে প্রাইসটা আসবে সেটা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজের প্রাইস। হয়ে গেছে। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে ঠিক ওই ক্রিকেট টিমটাকে আবার সামনে নিয়ে আসুন। আপনি ভাবছেন সামনের সারির যে ব্যাটসম্যানগুলো আছে তাদের আমি প্রাধান্য বেশি দেবো, পেছনের দিকে যেগুলো চলে যাচ্ছে সেগুলোকে প্রাধান্য কম দেব। ঠিক সেরকমই এই মুভিং অ্যাভারেজটার ক্ষেত্রে যদি আমি মনে করি 10 days ইএমএ আমি সিলেক্ট করলাম, তাহলে কী হবে, প্রথম যে থাকবে একদম আমার
আজকে আমি যদি দেখতে চাই ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে গতকালেরটাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দেব, তারপরেরটা তারপরে এরকম করতে করতে 10 নম্বর যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাকে সব থেকে কম গুরুত্ব দেব আমি। তার মানে ইএমএ কি বোঝাচ্ছে, যে যেভাবে প্রাইস চলছে সেই হিসাবে আপনি সামনেরটাকে বেশি প্রাধান্য দিন, তারপরেরটাকে তারপরে। কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু তা বলেনি। সিম্পল অ্যাভারেজ কি বলেছে, যে আজকে যেখানে মার্কেটে আপনি আছেন গতকালকে যা গুরুত্ব দেবেন ক্যান্ডেলটাকে, তো 9 দিন আগে যে 10 নম্বর ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তাকে কিন্তু আপনি সমান গুরুত্ব দেবেন। এটাই হয়ে গেল মুভিং অ্যাভারেজ। তাহলে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর মুভিং অ্যাভারেজের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। কেন আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটাকে ইউজ করব, তার কারণ সিম্পল মুভিং অ্যাভারেজে যে দেখা যাচ্ছে অনেক সময় ল্যাগিং হয়ে যাচ্ছে, যে আমি এখন হয়তো ট্রেনটা অন্যভাবে যাচ্ছে কিন্তু যেহেতু আমি 10 নম্বরটাকেও সমান গুরুত্ব দিয়েছিলাম তো আমার মুভিং অ্যাভারেজ কোথাও যেন ফল করে যাচ্ছে, আমার টেকনিক্যালি ফল করছে। যখনই আমি ইএমএটাকে টেনে নিলাম তখন এখনকার ট্রেন্ডের সঙ্গে ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে সেটাকে বেস করে গিয়ে সেটা ফ্লো করছে। অর্থাৎ দেখা গেল যখন 10 নম্বর ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তখন বাজারে কোনো একটা খারাপ সময় চলছিল, তারপরে অনেক কটা দিন কেটে গিয়ে এখন বাজারে ভালো সময় চলছে, কিন্তু আমি গুরুত্ব ওই 10 নম্বর ক্যান্ডেলটাকেও দিচ্ছি সেই সময় মার্কেট যখন খারাপ ছিল। কিন্তু ইএমএতে তা হচ্ছে না। ইএমএ কি হচ্ছে, যখনই সামনের দিকে এগোচ্ছেন আগে সামনের ক্যান্ডেলগুলোকে আপনি প্রাধান্য দিচ্ছেন। তাহলে এখন যদি মার্কেট ভালো থাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন প্রথম দিকের তৈরি হওয়া ক্যান্ডেলগুলোতে। 10 নম্বর ক্যান্ডেলে যখন খারাপ দিন ছিল ওগুলোকে গুরুত্ব সামান্য দিচ্ছেন। তো ইএমএ বেশি ভালো কাজ করে এসএমএর তুলনায়। আবার আমি এসএমএকেও খারাপ বলছি না, এসএমএও খুব ভালোভাবে কাজ করে যদি আপনি যে কোনো ইন্ডিকেটার ভালোভাবে কাজ করবে, যদি আপনি ইন্ডিকেটারটাকে ভালো করে বুঝতে পারেন। ইন্ডিকেটারের জায়গায় ঠিক আছে, বেস্ট ইন্ডিকেটার বলে কিছু হয় না। এখানে কি হয়, এই যে ইন্ডিকেটারটাতে আপনি যদি পারদর্শী হন যে কোনো ইন্ডিকেটারে আপনি কাজ করতে পারবেন। এবার ইএমএটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে যে এসএমএ আর ইএমএর মধ্যে কীভাবে হয়। এবার হচ্ছে এর ব্যবহার কিভাবে হবে, ওই বলে দিলাম যে আপনি যে টাইম ফ্রেমে নেবেন, ঠিক লাস্ট যেরকম এসএমএতে বুঝিয়েছিলাম 9 দিন, যদি আপনি মনে করেন 5 ইএমএ মানে 1 সপ্তাহ ইএমএ, 5 ডেজ ইএমএ, তার মানে কি হলো 7 দিন থাকে, শনি রবি ছুটি, 5 দিন ক্যালকুলেট করব 1 সপ্তাহ। ঠিক আবার যদি হয়ে যায় 9 দিন তাহলে ওই 14 দিন ধরলাম, দুটো সপ্তাহে দুটো করে ছুটি, 4 দিন চলে গেল, আর একদিন আমি ধরলাম কোনো হলিডে থাকতে পারে বলে 9 দিন। আবার 20 দিন যখন হয়ে গেল তখন আমি মান্থ ক্যালকুলেট করব, 50 হয়ে গেল তো আমি কোয়ার্টার ক্যালকুলেট করব, তার উপরে যদি আমি চলে যাই 100, 6 মাস ক্যালকুলেট করব, 200 হয়ে গেলে আমি ওটা 1 বছরে ক্যালকুলেট করব। তাহলে ইএমএ আমি বুঝে গেলাম, এর ব্যবহারটা বুঝে গেলাম। এবারে যেটা প্রশ্ন ছিল সবার মধ্যে যে আপনি ইএমএটাকে বা এসএমএটাকে কোন কোন টাইম ফ্রেমে ব্যবহার করবেন। এখন টাকা আমার কীরকম চাই সেটার উপরে ডিপেন্ড করছে টাইম ফ্রেমটা। আমি যে টাইম ফ্রেমে চাইবো সেই টাইম ফ্রেমে হয়ে যাবে। আমি যদি আমার চার্টে গিয়ে লিখি ডেলি, তাহলে টোটাল ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে ডেলিতে, ইএমএটা চেঞ্জ হয়ে যাবে ডেলিতে, এসএমএটাও চেঞ্জ হয়ে যাবে ডেলিতে। যারা এসএমএ ব্যবহার করছেন তারা ডেলিতে চেঞ্জ হওয়া মানেটা কি, এখানে ডেলি হয়ে যাওয়ার পরে আপনি যেটাকে নেবেন, ধরুন আপনি মনে করলেন আমি 20 ইএমএ নেব, আমি একটা ধরলাম, তার মানে আপনারা 20 ইএমএ ধরবেন না, 9 ইএমএ ধরতে পারেন, 5 ইএমএ ধরতে পারেন, 50 ধরতে পারেন, সেটা আপনার। এটা তো হয়ে গেল আরও টেকনিক্যাল অ্যাডভান্স চার্ট। আমি বললাম ব্যবহার কিভাবে করবেন। ধরুন আপনি মনে করেন 20 ইএমএ, আপনি করবেন সুইং ট্রেড, তাহলে আপনি 20 ইএমএটাকে ভেবে নিতে পারেন যে ঠিক আছে মাসের মধ্যে যা হবে হবে, তাহলে 20 ইএমএ মানে আমার 1 মাসের ক্যালকুলেশন করছি আমি, ঠিক আছে। এবার আমি যদি মনে করি না আমি 20 মানে 20 ডেজ, কিন্তু আমি যদি মনে করি না আমি ইন্ট্রাডে করব, ইন্ট্রাডে যখনই করব তখন আমি কি করলাম, ওটাকে কোন টাইম ফ্রেমে দিলাম, ওটাকে আমি টাইম ফ্রেমে দিলাম 5 মিনিটসে। তাহলে আমার কাছে 20 ইএমএ মানে লাস্ট 20খানা ক্যান্ডেল 5 মিনিটের। টাইম ফ্রেম চেঞ্জ, ক্যান্ডেলের সিস্টেমটাও চেঞ্জ। ডেলি যখন করছিলাম তাহলে লাস্ট 20 দিন, 5 মিনিটস করলাম মানে লাস্ট 20টা।
লাস্ট 20খানা যে ক্যান্ডেল তৈরি হয়েছে 5 মিনিটের, আমি যদি বলি না আমি 1 মিনিটের ক্যান্ডেলে কাজ করব, তাহলে লাস্ট 20খানা 1 মিনিটের ক্যান্ডেল। আমি যদি বলি না তাতেও আমি কাজ করব না, আমি উইকলিতে কাজ করব, তাহলে লাস্ট 20 সপ্তাহের ক্যান্ডেল। এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা 1 সপ্তাহ, এরকম করে লাস্ট 20 সপ্তাহের ক্যান্ডেলকে নিয়ে আমার মুভিং অ্যাভারেজটা তৈরি হবে। ডেলি করলে 20 ডেজ মুভিং অ্যাভারেজ। আবার যদি আমি মনে করি যে না আমি মনে করছি আমি একটা কাজ করে 15 মিনিটসে করব, তাহলে লাস্ট 20খানা ক্যান্ডেল 15 মিনিটসে, তখন ডেলি হিসাবে ক্যালকুলেট হবে না, আপনি যা সিস্টেমে ফেলবেন সেই সিস্টেম অনুযায়ী। এখন হচ্ছে মুভিং অ্যাভারেজ কোনটা কীভাবে ব্যবহার করব টাইম ফ্রেম হিসেবে। আমি যদি দেখা যায় যে সুইং ট্রেড করতে চাইছি, তো সুইং ট্রেড করতে গেলে আমি মনে করলাম না আমি 1 মাস না, আমি 4-5 দিনের মধ্যে গল্প করব যা করার, তাহলে আমি 5 EMA-কে বা 5 SMA-কে চুজ করব। কারণ আমি চলে করবো 5 মানে ভেরি শর্ট টার্মে কাজ করতে চাইছি, ভেরি যেভাবে আমি ঢুকবো 2-3 দিনের মধ্যে প্রফিট নিয়ে বেরোবো। প্রফিট হবে কি হবে না সেটা তো আপনার এন্ট্রি এক্সিট বলে দেবে, ওটা নিয়ে আমি এখানে আসছি না। আমি এখানে মুভিং অ্যাভারেজ, সিম্পল EMA কিভাবে আপনি কাজ করবেন, কোন টাইম ফ্রেমে কাজ করবেন, তার মানে আপনাকে ফার্স্ট চুজ করতে হবে আমি কতদিনে আমার টার্গেট অ্যাচিভ করতে চাই। আমি যদি 3-4 দিনের মধ্যে টার্গেট অ্যাচিভ করতে চাই তাহলে আমার 5 EMA। আমি যদি না মনে করতে পারি আমার এইটা আমি মোটামুটি 2 সপ্তাহের মধ্যে রাখতে পারি, দেখতে পারি, তাহলে 9 EMA। আমি যদি মনে করি না 1 মাসের মধ্যে যা বাড়াবে তাহলে 20 EMA। আমি যদি মনে করি না আরেকটু বেশি দিন হলো 6 মাসের মধ্যে, তাহলে 50 EMA। ডিপেন্ড করবে আপনার গোল কি আছে, আপনার গোল যেরকম আপনি সেইভাবে কাজ করবেন। মোটামুটি মোদ্দা কথা এটাই, টাইম ফ্রেম চেঞ্জ, এর ক্যালকুলেশন চেঞ্জ। ক্লিয়ার হয়ে গেল? অর্থাৎ ডেলি চার্ট দেখলে লাস্ট 9 দিনের ক্যান্ডেল হচ্ছে 9 EMA, 5 দিনের ক্যান্ডেল হচ্ছে 5 EMA, 20 ডেজ হচ্ছে 20 দিনের ক্যান্ডেল হচ্ছে 20 EMA। যেই আমি সিস্টেম চেঞ্জ করে ফেলবো ওটাকে, যে না আমি 5 মিনিটসের করে দিই, তাহলে লাস্ট 9খানা ক্যান্ডেল 5 মিনিটের 9 EMA, লাস্ট 5খানা ক্যান্ডেল 5 মিনিটের 5 EMA, লাস্ট 20খানা ক্যান্ডেল 20 EMA এর জন্য 5 মিনিটের ক্যান্ডেল। এইভাবে আপনি ব্যবহার করলে যত যেরকমভাবে টার্গেট ফিক্স করবেন সে সেইভাবে মুভিং অ্যাভারেজ সিম্পল অথবা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল ব্যবহার করবেন। দুটোই আপনারা চার্টে গিয়ে যদি MA লেখেন তাহলে সিম্পল মুভিং অ্যাভারেজ চলে আসবে, বা SMA লিখলেন সিম্পল মুভিং অ্যাভারেজ চলে আসবে, আর যারা EMA লিখবেন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ চলে আসবে। বাই ডিফল্ট 9 আসবে। এবার আপনি যদি মনে করেন ওটাকে সেটিংয়ে চেঞ্জ করবেন, তাহলে মুভিং অ্যাভারেজে গিয়ে সেট করলে আপনার পছন্দের যে কোনো পছন্দের EMA আপনি পেয়ে যাবেন। এবার যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, বেদান্তা আর হাটকো। বেদান্তাকে নিয়ে প্রচুর আলোচনা আমরা শুনতে পাচ্ছি। একটা সময় আমরা হিন্ডেনবার্গকে দেখতাম যারা আদানি গোষ্ঠীর উপরে বিভিন্ন রকম রিপোর্ট পেশ করত। আমরা বেদান্তাকে কিন্তু বহুদিন ধরে বেদান্তার মধ্যে জানি যে বেদান্তা ডিভিডেন্ড ভালো দেয়, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি বেদান্তা কিন্তু প্রচুর ডেট থাকা একটা কোম্পানি, ডিভিডেন্ড ভালো দেয়। আগে অতীতেও শুনেছি বেদান্তা এই চলে যাবে, বেদান্তা থাকবে না, বেদান্তার এই খারাপ, ফান্ডামেন্টালি বেদান্তা খুব একটা ভালো নয়, ডেট ক্রমশ বেড়ে যাচ্ছে, কিন্তু বেদান্তা তারপরেও বছরের পর বছর ধরে বেদান্তা টিকে আছে। ভেরি রিসেন্ট যেটা করেছিল সেটা হচ্ছে ভাইসরয় রিসার্চ বলে একটা ছিল, যেমন হিন্ডেনবার্গ ছিল সেমন ভাইসরয় রিসার্চ। তারা বলেছিল যে অনেক কটা অ্যালিগেশন এনেছিল বেদান্তার উপরে, এবং তারা সেবিকে বলেছিল যে আপনাদের এটার উপরে নজর দেওয়া উচিত বা এই কোম্পানির উপরে কিছু খতিয়ে দেখা উচিত। কারণ কোম্পানি রিসেন্ট যে অ্যানুয়াল রিপোর্ট সেখানে একটা জিনিস পাবলিশ করেছে, পার্টি কোন পার্টিকে কি চাঁদা টাদা দিয়েছে সেগুলো অ্যানুয়াল রিপোর্টে পেশ করেছে। তো যাই হোক, সেগুলো আমি বিস্তারিত যাব না, এটা আলোচনার বিষয় নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেবির কে বলেছে যে অনেক কটা অ্যালিগেশন আছে, এইটার বেদান্তার প্রতি নজর দেওয়া উচিত। এখন বেদান্তা যদি আমরা রেভিনিউ দেখি তাহলে বেদান্তা 1,47,308 কোটি টাকার রেভিনিউ ছিল 23 সালে, 24-এ বাড়িয়ে করেছিল 1,43,727 কোটি টাকা, তারপরে 1,52,968 কোটি টাকা। কোম্পানিটা কি প্রফিটেবল? হ্যাঁ প্রফিটেবল, 10,500 কোটি টাকার প্রফিট ছিল, তারপরে প্রফিট কমে গেছিল 4,239 কোটি টাকা,
তারপরে প্রফিট হয়েছে 14,988 কোটি টাকা। তো কোম্পানি তো প্রফিটেবল, কোনো সময় প্রফিট করছে, কোনো সময় একটু প্রফিট কম করছে, বাট প্রফিটেবল কোম্পানি। কিন্তু যখনই ডেপ্টের দিকে যাচ্ছি তখন ডেপ্ট হয়ে যাচ্ছে 79,000 কোটি টাকা, আবার বেড়েছে 86,000 কোটি টাকা, তারপরে আবার বেরিয়েছে 90,100 কোটি টাকা। কারণ আমি অ্যাকচুয়ালি বেদান্তা নিয়ে বলছি, কারণ বেদান্তা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বেদান্তাতে কি হতে পারে। এখন মেটাল সেক্টরকে আমি লং টার্মের জন্য রাখবো না আমার পোর্টফোলিওতে, আমি রাখবো না, আপনাদের অ্যানালিসিস আপনারা করবেন। কারণ মেটাল সেক্টরে প্রায়শই অনেক কিছু থাকে, ট্যারিফ থাকে, মেটালের দাম বেড়ে গেলে অনেক কিছু ব্যাপার থাকে। তো মেটাল সেক্টরকে আমি লং টার্মের জন্য রাখবো না, আর বেদান্তাকে তো রাখবোই না। তার কারণ হচ্ছে বেদান্তা একটা ডেপ্ট বাড়ানো কোম্পানি, তার সঙ্গে সঙ্গে আমি একবার আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কি কি দেখবেন। প্রফিট বেদান্তার গ্রোথ নেই প্রফিটে। যখন আমি বলেছিলাম কীভাবে 10 মিনিটে স্টক অ্যানালিসিস করবেন বলে আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম যে যার গ্রোথ নেই, গ্রোথ মানে আজকে 5 টাকা, পরের মাসে 10 টাকা, তারপরের মাসে 12 টাকা, আমি কমতে দেখব না। ওই আজকে 5, কালকে 8, পরশুদিন 3 কেন হলো? 3 হলে আমাকে জবাব দাও। তার মানে তোমার কোম্পানি ঠিকমতো কাজ করেনি ওই কোয়ার্টারে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সেইখানেই হলো বেদান্তা। বেদান্তা ডেপ্ট ক্রমশ বাড়ছে, 79, 86, 90, প্রফিট উঠছে কমছে 10,000, 4,000, 14,000। আমি এরকম কোম্পানিকে দীর্ঘমেয়াদে রাখবো না। তা বলে কি একদমই কাজ করবে না? করতেই পারি। শর্ট টার্মে যদি মনে করো করবো, কেউ সুইং ট্রেড করতে পারি, ঠিক আছে। বাকি যা যা করণীয় করতে পারি, কিন্তু লং টার্মের জন্য আমি প্রেফার করি না। আপনার অ্যাডভাইজারকে আপনি জিজ্ঞেস করে যদি বলেন হ্যাঁ প্রেফার করে, অবভিয়াসলি কাজ করতে পারে। এছাড়া যদি আমি দেখি যে আরএসআই এখন 47-এ ট্রেড করছে, মানে 50-এর নিচে আছে, মানে কি বলবো, ট্রেন্ড আর পালস ডেলি টাইম ফ্রেমে কিন্তু নেগেটিভ, মাথায় রাখতে হবে। কারণ 50-এর নিচে থাকলে অটোমেটিক্যালি পালস নেগেটিভের দিকে চলে যায়। হ্যাঁ, ডিভিডেন্ডের জোরে চলে বেদান্তা, আমি অস্বীকার করবো না। যারা যারা মনে করেন বেদান্তাকে আমি ডিভিডেন্ড হিসাবে দেখতে চাই, তাহলে তারা মনে করেন নিচের দিকে যখন আসবে তখন আমি মনে করতে পারি যে এটার প্রতি একটা পজিশন নেব, তাহলে আমি ডিভিডেন্ড অ্যাকুমুলেট করব। কিন্তু মনে রাখবেন, ডিভিডেন্ড প্রত্যেকবার দিতেই হবে। হ্যাঁ, রেকর্ড ভালো বেদান্তার, দিতেই হবে এরকম কোনো মানে নেই। কারণ হতে পারে কালকে বেদান্তা বলে দিল যে আমি এবারে প্রফিট বেশি করিনি, আমি আগে যেটা 20 টাকা দিতাম সেটা আবার 2 টাকা দেবো, সেটাই তো নিতে হবে আপনাকে। বোনাস তারা যা ডিক্লেয়ার করবে, তাই তারা যা প্রফিট করেছে সেখান থেকে তো লভ্যাংশ দেবে আপনাকে। সুতরাং বেদান্তা যদি আমি অ্যানালিসিস করি এই দাঁড়ালো। এবার হচ্ছে হাটকো, কেউ হুটকো বলেন, কেউ হাটকো বলেন, একটা ফাইন্যান্স কোম্পানি। রিসেন্টলি যেটা এসছে, 1 লক্ষ কোটি টাকার একটা মৌ সাইন হয়েছে মধ্যপ্রদেশের সাথে ইনফ্রাস্ট্রাকচার বুস্ট করবার জন্য, অর্থাৎ বিল্ডিং তৈরি করার জন্য তারা 1 লক্ষ কোটি টাকার একটা মৌ সাইন করেছে। এবং এই স্টকটা একটা ফাইন্যান্স কোম্পানি, আমি বলেছি ফাইন্যান্স কোম্পানি মোটামুটি তার ওয়েটেজ নিফটিতে অনেক বেশি থাকে। এর যদি রেভিনিউটা দেখি তাহলে দেখবো 7,049 কোটি টাকা, 7,784 কোটি টাকা, 10,311 কোটি টাকা। তো আমি বলেছিলাম রেভিনিউ গ্রোথ খুব ভালো। তার সঙ্গে সঙ্গে প্রফিটটাও দেখব, 1,701 কোটি টাকা, 2,117 কোটি টাকা, 2,709 কোটি টাকা। সুতরাং কোম্পানির তো কোনো প্রবলেম নেই। কোম্পানি প্রফিটেও গ্রোথ, কোম্পানি রেভিনিউয়েও গ্রোথ, কোম্পানির ডেপ্ট অলমোস্ট নেই। তাহলে আমার যদি কালকে দেখা যায় যে এই কোম্পানিটা পড়ে গেল, তো হতে পারে সেক্টর পড়ে আছে, আমাকে দেখতে হবে অনেক কটা জিনিস। সেক্টর পড়ে আছে, স্টক পড়ছে, একদম ব্যালেন্স, ঠিক আছে, ফেয়ার। সেক্টর উঠছে, স্টক পড়ছে, তাহলে তো গলদ আছে। যখনই গলদ আছে তখন আমাকে দেখতে হবে ফান্ডামেন্টাল কি প্রবলেম হচ্ছে কিনা, ফান্ডামেন্টালি কেউ বেরিয়ে যাচ্ছে কিনা, বা প্রমোটার নিজের কিছু বেচছে কিনা। ক্লিয়ার হয়ে গেল তো? আর হাটকো যেহেতু একটা ফাইন্যান্স কোম্পানি, এই সমস্ত অর্ডারগুলো পেতে থাকবে। লং টার্ম বেসিসে যদি কেউ ভাবতে পারেন, কেনাকাটি তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, আমি এখানে এডুকেশনের জন্যই আপনাদেরকে বলছি। টেকনিক্যালি যদি দেখেন তাহলে দেখবেন যে এখন এই মুহূর্তে 20 EMA কে যদি প্লট করে দেখেন, দেখবেন ওর গা দিয়েই চলছে, মানে সাইডওয়েজ মুভমেন্ট আছে ওর মধ্যে। সুতরাং যখনই এমনিও ক্রস করেছে 233 টাকা 20 EMA এর ভ্যালুকে ক্রস করেছে,
আপাতত যদি ক্রস করে থাকে, ওপরে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 240 থেকে 242-এর মধ্যে। সুতরাং স্টকটা 233 থেকে আরও 7 থেকে 9 টাকা পর্যন্ত ওপরে ছুটবে আমার ধারণা, তারপর একটা রেজিস্ট্যান্সে ধাক্কা খেতে পারে। এইবারে যেটা নিয়ে আমি অ্যানালিসিস করব, টেকনিক্যাল অ্যানালিসিস করব, সেটা হচ্ছে সিডিএসএল। আমাকে অনেকে বলেছিলেন, আমি বলেছি না, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়া স্টক তো আমি অ্যানালিসিস করবই, তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল কিছু একটা বলবো, তার সঙ্গে সঙ্গে যেটা অনেক বেশি পরিমাণে আসছে যে এইটা বলুন এটা বলুন, তো সেটাকে আমি আলাদা করে তার টেকনিক্যাল অ্যানালিসিস করি, এবং সেটার জন্য এবার আছে সিডিএসএল, লাস্টবার ছিল বিএসসি। এই জেন স্ট্রিটের প্রবলেমের জন্য বিএসসি পড়েছিল মনে আছে, আর বিএসসি হচ্ছে সিডিএসএল এর একটা প্রমোটার। তো ব্যাপার হচ্ছে কি, বিএসসি কি হয়েছিল না, সেবি বলেছিল যে বিএসসি যে সেন্সেক্সের যে ডেরিভেটিভ সেকশন, তার উপরেও আমরা খতিয়ে দেখব, তার ইম্প্যাক্ট সিডিএসএল এ আসবে, এসেও ছিল সিডিএসএল এ। এখন সিডিএসএল একটা মিড ক্যাপ কোম্পানি, 35,294 কোটি টাকা হচ্ছে এর মার্কেট ক্যাপ, পি 67, সেক্টর পি 65, অর্থাৎ মোটামুটি সামঞ্জস্য রেখেই চলছে। ডিভিডেন্ড yield 1.3%, ROE 26%। আর ROE আমি কি বলেছি, যে পরিমাণ ইকুইটি থেকে যারা যে পরিমাণ ইনভেস্টমেন্ট এসছে তার উপর থেকে সেই ইয়ারলি কতটা জেনারেট করে দিতে পারছে টাকা, তো 26% মানে ঠিকই আছে বলতে হবে। এই মুহূর্তে ট্রেড করছে 1698 থেকে 1700-র মধ্যে, 52 উইকস হাই 1990 টাকা। লাস্ট ইয়ারে রিটার্ন 38%, কম নয়, বিরাট। প্রোমোটার হোল্ডিং 15% বললাম, যেটা বিএসসির হাতে আছে। এফআইআই এর হোল্ডিং 17% ছিল, এবারে 11% হয়েছে। ডিআইআই এর 19% ছিল, এবারে 15% হয়েছে। শেয়ার হোল্ডার যদি দেখি, 15,30,000 শেয়ার হোল্ডার আছে। RSI 48 নিউট্রাল কন্ডিশনে আছে। রেজিস্ট্যান্স যদি দেখি, কাছাকাছি 1904, ওপরে গেলে 2015। সাপোর্ট যদি দেখি তাহলে 1607, নিচের দিকে এলে 1420। শর্ট টার্মে বিয়ারিশ, লং টার্মে বুলিশ হয়ে গেল। দুটো জিনিসই আছে, লং টার্মের দিকে আর এর ডাউন ট্রেন্ড নেই, কিন্তু শর্ট টার্মে এটা এখন বিয়ারিশ আছে। আর রেভিনিউ যদি দেখি, রেভিনিউ বলার কিছু নেই। সিডিএসএল কি কাজ করে, সিডিএসএল আপনি যে শেয়ারগুলো কিনছেন সেটা ইলেকট্রনিক ফরম্যাটে ডিপোজিট করে, এছাড়া এই যে আরও সব পরিষেবা দিয়ে থাকে, যেমন ধরুন ই ভোটিংগুলো আসে আপনাদের মেলে, যে কোনো কোম্পানির এই পরিষেবাগুলো সিডিএসএল দিয়ে থাকে। এনএসডিএল আছে, এখন এই মুহূর্তে লিস্টেড বলতে সিডিএসএল, সুতরাং এই মুহূর্তে তো স্টক মার্কেটে মনোপলি। তো রেভিনিউ 555 কোটি, তারপর 812 কোটি, 1082 কোটি, সন্দেহ নেই সে রেভিনিউতে গ্রোথ আছে। প্রফিট তাই 276 কোটি, 419 কোটি, 524 কোটি, প্রফিটও গ্রোথ আছে। জিরো ডেপ্ট কোম্পানি। এইবারে আমি যদি ডেলি চার্টে এটাকে একটু অ্যানালিসিস করে দেখি, তাহলে দেখব 1600-তে একটা বড় সাপোর্ট আছে। 1600-তে আপ ডাউন যাই করুক, 1698, 1700-র মধ্যে ট্রেড করছে, 1600 একটা বড় সাপোর্ট। কেন না, যদি এটাকে ভেঙে নিচে আসে তাহলে আমি বলবো ব্রেকডাউন হয়ে গেল, ট্রেন্ড রিভার্সাল। এখনও পর্যন্ত আমি বলবো না ট্রেন্ড ভেঙে নিচের দিকে চলে এসছে, কারণ এই রিসেন্ট আপনারা জানেন সিডিএসএল 1800 অব্দি উঠেছিল, ক্লিয়ার। 52 উইকস হাই 1990, 1800 অব্দি উঠে গেছিলো। সেই যে আপনার জুলাই আগস্টের কারেকশানের পর থেকে, তখন তো 1100-তে চলে এসেছিলো, সেখান থেকে 1800 অব্দি উঠে তারপরে যে কারেকশানটা এসেছিলো, তার মধ্যে যে সেলটা এসেছিলো সেটা কিন্তু 1600 থেকেই ব্যাক করেছিল। তাই আমি আপনাদেরকে বললাম 1600-তে কিন্তু একটা বড় সাপোর্ট আছে। এখন আবার কারেকশান আসছে, তো যদি কারেকশান আসে তাহলে 1600 একটা বড় সাপোর্ট। 1600 ভাঙলে আমি বলতে পারি ব্রেকডাউন, যদি ব্রেকডাউন হয় দেন 1500 বড় সাপোর্ট, দেন 1400 বড় সাপোর্ট। এইবারে আমার দেখা আছে, যতটুকু আমি জানি, সিডিএসএল এ কিন্তু লং টার্ম ইনভেস্টার বেশি, তো লং টার্ম ইনভেস্টার বাইং অপরচুনিটি খোঁজে সবসময়। তো যদি আবার দেখা যায় 1400 চলে এলো বা 1500 চলে এলো, তাদের কাছে অপরচুনিটি তৈরি হবে। 1400-র নিচে ভাঙবার সম্ভাবনা একদমই নেই, 1600-র নিচেও নেই, কিন্তু যদি 1600 ভাঙে, ব্রেকডাউন আসে, তাহলে 1400। তো লং টার্ম ইনভেস্টাররা কী করবে, আবার লং শুরু করবে, কেনাকাটি, তাহলে মার্কেটকে ফেলতে দেবে না, সিডিএসএলকে ফেলতে দেবে না, কারণ অলমোস্ট ভাই এটা তো সত্যি কথা যে ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। সুতরাং সিডিএসএলকে আপনি আপনার রাডারে রাখবেন, যে যারা কিনে রেখেছেন তাদের অ্যাভারেজের একটা জায়গা তৈরি হয়েছে। যদি বেশি দামে কিনে থাকেন, অ্যাভারেজ করার জায়গা যে সিডিএসএল বলে বলছি, অন্য কোম্পানি হলে হয়তো নাও বলতাম। আর যারা মনে করছেন না সাইড থেকে দাঁড়িয়ে একটুখানি অবজার্ভ করব, সেটাও করতে পারেন, বাট আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে প্লিজ একটু জিজ্ঞেস করে নেবেন। এবার আপনাদের
একটা দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। একজন বলেছেন 32221 ইনভেস্টমেন্টের ওই ভিডিওটা আবার দিন। 32221 এই ইনভেস্টারের যে ভিডিওগুলো আমি বারবার বলেছি আপনাকে, সেন্সিটিভ কিছু ভিডিওস আছে যেগুলো এখানে দেওয়া যাবে না, কোনো প্ল্যাটফর্মে দেওয়া যাবে না। এবং যেহেতু সেগুলো অ্যাডভান্স স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো প্ল্যাটফর্মে দেওয়া যাবে না। তো সেই জন্য আমি বলেছি চেষ্টা করব, যদি আপনারা থাকেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে থাকেন বা টেলিগ্রামে থাকেন বা এই চ্যানেলটা মাধ্যম দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে অফলাইন কোর্স আমি যখন শুরু করব তখন আমি প্ল্যাটফর্মে যেগুলো বলেছিলাম, যে ধরনের স্ট্র্যাটেজিগুলো বলেছিলাম, তার থেকে আরও ভালো স্ট্র্যাটেজি আপনাদের কাছে তুলে ধরতে পারবো বলে আশা করি। তো সেই জন্য তবু আমি কোনো দিনও যদি পারি আপনাদেরকে যে স্ট্র্যাটেজিগুলো পারবো সেগুলো অবশ্যই আমাকে যতটা পারমিট করা হয় ততটুকু আমি আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কী কারণে ইন্টারডে ট্রেডিংয়ের সময়ের আগে অর্থাৎ 2:20 মিনিটে স্কোয়ার আপ হয়ে যায়? স্কোয়ার আপ নয়, স্কোয়ার অফ। প্রথম কথা স্কোয়ার আপ না, স্কোয়ার অফ। দ্বিতীয় কথা টাইমের আগে 2:20 কখনো স্কোয়ার অফ হয়ে যায় না। একটা হচ্ছে স্কোয়ার অফ, একটা হচ্ছে অটো স্কোয়ার অফ। স্কোয়ার অফ মানে যেটা আপনি স্কোয়ার অফ করছেন, অর্থাৎ আপনি একটা ট্রেড নিয়েছেন ইন্টারডেতে, আমি সব থেকে সঠিক সময় বলে দিই 9:15 আপনি ট্রেড নিয়েছেন, আপনি মনে করলেন আমি নিজে থেকে স্কোয়ার অফ করে দেবো। তো আপনি 3টেতে করুন, 3:15 করুন, 2:30 করুন, 2টোতে করুন, আপনার ব্যাপার। এটাকে বলবো স্কোয়ার অফ। অটো স্কোয়ার অফ মানে যেটা ব্রোকার করে দিচ্ছে আপনার হয়ে, তার কারণ ব্রোকার তো ওইটা আপনাকে ধার দিয়েছিল ইন্টারডেতে, তো ব্রোকারকে তো ওটা নিয়ে নিতে হবে, মার্জিন দিয়েছিল ব্রোকার, তাই না? আপনি যদি মনে করেন না আমি মার্জিন নেব না, নাও নিতে পারেন মার্জিন, সেটা আপনার ব্যাপার। তো যাই হোক, তো ইন্টারডের নিয়ম হচ্ছে দিনের মধ্যে, তখন আপনি 9:15 ট্রেড নিয়েছেন, আপনাকে 3:15 মধ্যে করে দিতেই হবে। যদি না করেন তাহলে আসছে অটো স্কোয়ার অফ। 2:20 অটো স্কোয়ার অফ কখনই হবে না, কারণ ব্রোকার তখনই অটো স্কোয়ার অফ করবে যখন মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবার আগে। যদি আপনি ক্যাশ সেগমেন্টে কাজ করেন ইন্টারডেতে, তাহলে আপনার বন্ধ হবে 3:20 আপনার কাছ থেকে অটো স্কোয়ার আপ করে দেওয়া হবে। 3:20 পর্যন্ত ওয়েট করবে, 3:20 মধ্যে যদি আপনি নিজে থেকে না করেন অটো স্কোয়ার আপ করে দেবে। আর ডেরিভেটিভের ক্ষেত্রে 3:25। ক্লিয়ার হয়ে গেল? অপশন মার্কেট হলে 3:25, ডেরিভেটিভ মার্কেট হলে, আর 3:20 হচ্ছে ক্যাশ সেগমেন্টে যদি কাজ করেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, জিনিসটা শুনতে স্কোয়ার অফ, অটো স্কোয়ার অফ লাগে। অটো স্কোয়ার অফ যদি কোনো ব্রোকার করে, সে কিন্তু ভালো চার্জেস কেটে নেবে আপনার কাছ থেকে, কারণ সে বুঝবে আপনি এই ট্রেডের প্রতি যথেষ্ট ওয়াকিবহাল নয়, বাধ্য হয়ে আমাকে কাটতে হলো। সুতরাং এক একটা ব্রোকার এক এক রকমের কিন্তু চার্জ নিয়ে থাকবে। তাই অটো স্কোয়ার অফের দিকে যাবেন না, চেষ্টা করবেন 3:20টাকে ধরবেন না, মনে করবেন 3:15 মধ্যে নিজেকে স্কোয়ার অফ করে নিতে হবে। যদি তার মধ্যে আপনি প্রফিটে থাকেন, 5 মিনিটে বিশাল কিছু প্রফিট করে ফেলবেন না। আর যদি লস হয়ে গিয়ে থাকে, তাহলে 5 মিনিটে আপনার লস রিকভার হবে না। তাই অটো স্কোয়ার অফের জায়গা তৈরি না করে সঙ্গে সঙ্গে আমি বলবো নিজে স্কোয়ার অফ করে দিন। শেষ প্রশ্ন, ইন্টারডে মার্জিন কত পাওয়া যায়? 1/5। অর্থাৎ আপনি যে ট্রেডটা নিচ্ছেন, যদি মনে করেন 1 লাখ টাকা টোটাল শেয়ারগুলো কিনতে লাগবে, 1/5 মানে 20,000 টাকা আপনার কাছে থাকতে হবে, আর সামান্য কিছু চার্জেস। যদি ধরুন 21 থেকে 22,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত ট্রেড নিতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, প্রফিট যখন হবে 1 লাখ টাকা হিসেবে হবে, লসও যখন হবে তখন কিন্তু 1 লাখ টাকার হিসাবে হবে। ক্লিয়ার? যখনই কতক্ষণ হবে? যখন আপনার যে মার্জিনটা দেওয়া আছে সেই মার্জিনটা কভার করে গেলেই ওটাও অটো স্কোয়ার অফ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আপনি হয়তো ভাবছেন না আমার যে মার্জিন 22,000 টাকার মার্জিন জমা নিয়েছিল, 1 লাখ টাকার ট্রেড নিয়েছি আমি, আপনি কোনো স্টপ লস দেননি, যদিও ইন্টারডেতে স্টপ লসটা ম্যান্ডেটরি, আপনি দেননি মনে করলাম, তো আপনার লস বাড়তে 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 22,000-এর কাছাকাছি চলে গেল। তো ওইটুকু টাইম পর্যন্তই কিন্তু ব্রোকার ওয়েট করবে, সেই ক্ষেত্রে কিন্তু 3:20 অবধি নিয়ে যাবে না। যখনই আপনার মার্জিন শেষ, ওটা কিন্তু অটো স্কোয়ার অফ অটোমেটিক হয়ে যাবে, ব্রোকার করে দেবে। কারণ আপনি লসটা তো ক্যারি করে যাচ্ছেন, এটাকে বলে লস ক্যারি করা। লস ক্যারি করতে 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 আপনার যে মার্জিনটা আছে
সেই মার্জিনটাকেও আপনি ফেল করে ফেলেছেন, তখন একমাত্র সেই ক্ষেত্রে আপনার 3:20 জায়গায় যে কোনো সময় দুপুর 12টাতেও হতে পারে আপনার অটো স্কোয়ার অফ হয়ে গেল, কারণ আপনার কাছে আর মার্জিন নেই। ক্লিয়ার? সুতরাং যখনই ইন্টারডেতে কাজ করবেন, অর্ডার পাঞ্চ করবেন, সেটা শর্ট সেল হোক বা বাইং হোক, দুটোর ক্ষেত্রেই আর একটা অর্ডার আপনাকে পাঞ্চ করতে হবে, স্টপ লস। অনেকে বলেন স্টপ লস আমার মাথায় আছে। ধপ করে যখন একটা বড় রেড ক্যান্ডেল হয়ে যাবে কুইক, আপনি দেখবেন কত টাকা লসে চলে গেছে। তাই স্টপ লসটা মেনটেন করবেন। আর মার্জিন যেটা নিচ্ছেন, আপনি যাই মার্জিন নিন না কেন, আপনার লসটাকে ডিফাইন করবেন, অর্থাৎ স্টপ লসটা মেনটেন করবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। তার নালে তাতে অটো স্কোয়ার অফও করতে হবে না, আপনাকেও স্কোয়ার অফ করতে হবে না, স্টপ লস হিট হয়ে যাবে। আর যদি প্রফিটের দিকে যান, তখন চেষ্টা করবেন অবশ্যই নিজে থেকে অটো স্কোয়ার অফ করতে, কারণ ব্রোকার যদি মনে করে যে অটো স্কোয়ার অফ করবে, তো আপনার একটা বড়ো চার্জেস ওখান থেকে চলে যাবে। 50 টাকা, কেউ ব্রোকার 40 টাকা আপনার চলে যাবে। সুতরাং বিরত থাকবেন এই জিনিসগুলো থেকে। আজকের জন্য এতটুকুই। আবার বলছি, যারা নতুন আসছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই ফিনোলজি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করবেন। যাদের কাছে লিঙ্ক আছে তারা সরাসরি জয়েন করুন, যাদের কাছে লিঙ্ক নেই হোয়াটসঅ্যাপে হাই করে রাখুন। আর এখনও পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপে মানে আমাকে তার হাই হ্যালো করেননি বা কোনো কিছু করেননি, আমি শুধু বলবো ডেটাটাকে ফুলফিল করবার জন্য যারা আমার ভিউয়ার, অরিজিনাল ভিউয়ার, তারা যদি মনে করেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই লিখে জাস্ট রেখে দেবেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো টেলিগ্রামে, তবু আপনার ডেটাটা আমাদের কাছে থেকে গেল। এই কারণে থেকে গেল যে পরবর্তীকালে কোনো কিছু ইস্যু এলে বা অন্য কোনো কিছু আবার তৈরি করলে আপনাকে আমরা লিঙ্ক পাঠাতে পারবো। আর দ্বিতীয় কথা, যদি কোনো দিন অফলাইন ক্লাস হয়, আমি আপনাদেরকে জানাতে পারবো যে হ্যাঁ অফলাইন ক্লাস হচ্ছে। আজকের জন্য ভিডিও এতটুকুই। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক। নমস্কার।